নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 6 নিয়ে। এর আগের 5টি প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দিয়েছি। যদি তোমরা দেখতে চাও সেই 5টি প্র্যাকটিস সেট, তাহলে আরপেপ এডুকেশনের চ্যানেলে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং 5টি ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে চ্যানেলে গিয়ে। এবং এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্লাসের শেষে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটি হলো আমাদের অল টেট পিটি। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এই সেটেও রয়েছে তোমাদের জন্য 30টি প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে অপশান। তোমরা উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং আমি যে তোমাদের এক্সট্রা ইনফরমেশনগুলো দেবো তোমরা অবশ্যই খাতায় সেগুলো নোট ডাউন করবে এবং ক্লাসের শেষে জানাবে যে তোমরা 30-এর মধ্যে কে কত পেয়েছো। তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। দেখো স্ক্রিনে কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। অনুশিক্ষণে কয়টি দক্ষতা বা স্কিল রয়েছে? অনুশিক্ষণে কটি দক্ষতা বা স্কিল রয়েছে? অপশান রয়েছে 4টি, 3, 4, 5, 6। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। অনুশিক্ষণে কটি দক্ষতা বা স্কিল রয়েছে? দেখো, অনুশিক্ষণের জনক বলা হয় কিথ অ্যাচিসনকে। কিথ অ্যাচিসনকে অনুশিক্ষণের জনক বলা হয়। কিথ অ্যাচিসন। কিথ অ্যাচিসনকে অনুশিক্ষণের জনক বলা হয় এবং অনুশিক্ষণে টোটাল 5টি স্কিল রয়েছে। অনুশিক্ষণে টোটাল 5টি স্কিল রয়েছে, অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর। আমি তোমাদের স্কিলগুলো বলে দিই। তোমরা যদি 2017-র কোয়েশ্চেনটা দেখো, দেখবে মাইক্রো টিচিং বা অনুশিক্ষণ থেকে কিন্তু এটি কোয়েশ্চেন এসেছিল। তাই অনুশিক্ষণ তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আসন্ন পরীক্ষায় হয়তো অনুশিক্ষণ থেকে তোমরা একটি কোয়েশ্চেন কমন পেতেও পারো। তাহলে চলো আমি তোমাদেরকে 5টি স্কিল বা দক্ষতা যেগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করে দিই। প্রথম দক্ষতা হলো সমন্বয় সাধন দক্ষতা। দ্বিতীয় দক্ষতা শিশুকেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা। তৃতীয় দক্ষতা হলো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। চতুর্থ দক্ষতায় রয়েছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর। এবং 5 নম্বর দক্ষতায় রয়েছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। তাহলে এই ছিল ডিএলএড এর সিলেবাস অনুযায়ী অনুপাট্টিকার 5টি স্কিল বা দক্ষতা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক কি বলেছে 2 নম্বর প্রশ্নে। শিক্ষার্থীর হার্দিক অভিব্যক্তি, তার অভিমত, তার দৃষ্টিভঙ্গি, ভাষাগত দক্ষতা, তার্কিক ক্ষমতা জানা যায় কোন ধরনের মূল্যায়নে? অপশান রয়েছে 4টি, যৌক্তিক, মৌখিক, সামগ্রিক নাকি প্রারম্ভিক। তোমাদেরকে বলতে হবে কোন মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর হার্দিক অভিব্যক্তি, তার অভিমত, দৃষ্টিভঙ্গি, ভাষাগত দক্ষতা, তার্কিক ক্ষমতা ইত্যাদি জানা যায়। তাহলে বলে ফেলো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মৌখিক মূল্যায়নের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি মৌখিক মূল্যায়ন করি তাহলে একটি শিক্ষার্থীর হার্দিক অভিব্যক্তি, তার অভিমত, তার দৃষ্টিভঙ্গি, ভাষাগত দক্ষতা এবং তার্কিক ক্ষমতা ইত্যাদি জানা যায়। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তা বিচার করে যে মূল্যায়নের দ্বারা, তা হলো অভ্যন্তরীণ মূল্যায়ন, বহির্মূল্যায়ন, সামগ্রিক মূল্যায়ন, বার্ষিক মূল্যায়ন। দেখো, সামগ্রিক মূল্যায়ন হচ্ছে একদম যেটাকে বলা হয় অ্যানুয়াল পরীক্ষা, মানে সেই শিক্ষার্থীটি পাস করলো কি ফেল করলো, এই মূল্যায়নটিকেই আমরা বলা হয়। তো সমগ্র বছরের যে মূল্যায়ন তাকে বলা হয় সামগ্রিক মূল্যায়ন। অর্থাৎ এভাবেই আমরা পরবর্তী স্তরের জন্য সে যোগ্য কিনা তা আমরা জানতে পারি। তাই অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। নিচের কোনটি শিশুর পঠন সংস্কৃতি বিকাশের জন্য অধিকতর ফলপ্রসূ? নিচের কোনটি শিশুর পঠন সংস্কৃতি বিকাশের জন্য অধিকতর ফলপ্রসূ? পড়া বিষয়বস্তুকে লেখার অভ্যাস গঠন, শিশু সাহিত্য পড়তে উৎসাহিত করা, শ্রেণীকক্ষে আদর্শ কথাবার্তা বলার অভ্যাস গঠন, শব্দছক পূরণ করার মাধ্যমে। দেখো, শব্দছক পূরণ করার মাধ্যমে একটি শিক্ষার্থীর কখনোই পঠন সংস্কৃতির বিকাশ হবে না। শ্রেণীকক্ষে আদর্শ কথাবার্তা বলার অভ্যাস গঠন, একটি শিশু তাদের মন থেকে কথা বলে, সেখানে তাই আদর্শ কথাবার্তা বলার অভ্যাস গঠনের মধ্য দিয়ে কখনোই তার সংস্কৃতি বিকাশ হবে না।
শিশুরাও তো ভাবনা চিন্তা করে কথা বলে না, এবং পড়া বিষয়বস্তুকে লেখার অভ্যাস গঠনের মধ্য দিয়েও কখনো তার পঠন সংস্কৃতির বিকাশ হয় না। তাহলে রয়ে গেল একটি অপশন, অপশন নম্বর বি, যেখানে বলা হয়েছে শিশু সাহিত্য পড়তে উৎসাহিত করে। ছাত্রদেরকে বা শিশুদেরকে বলতে হবে তোমরা বিভিন্ন রকমের বই পড়ো, বিভিন্ন রকমের গল্পের বই, কবিতার বই, যেগুলো পড়লে শিক্ষার্থীর মধ্যে পঠন সংস্কৃতি বিকাশ হবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া, এ ধারণা অনুযায়ী শিক্ষা তিন মেরু নিচের কোনটি? শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম, শিক্ষার্থী শিক্ষক পরিবেশ, শিক্ষার্থী বিদ্যালয় পাঠ্যক্রম, শিক্ষার্থী সমাজ বিদ্যালয়। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক এবং পাঠ্যক্রম। শিক্ষার্থী শিক্ষক, দেখো ত্রিমেরু যে প্রক্রিয়ায় তিনটি মেরু আমরা যদি এভাবে ত্রিভুজের মতো করে কল্পনা করি, শিক্ষা মানে তো অবশ্যই শিক্ষক একজন চাই যিনি শেখাবেন আমাদেরকে, তাকে তো অবশ্যই চাই, এবং তিনি কাকে শেখাবেন, কাকে শেখাবেন অর্থাৎ শিক্ষার্থী, যেটা প্রয়োজন, অবশ্যই সর্বাগ্রে প্রয়োজন। আমরা কাকে শেখাবো? শিক্ষার্থী। এবং কি শেখাবো, কি শেখাবো আমরা তাকে, সেইটি যেটা নির্ধারণ করে তা হলো পাঠ্যক্রম। তাহলে এই যে ত্রিমেরু প্রক্রিয়া, এই ত্রিমেরু প্রক্রিয়ার একটি মেরুতে রয়েছে শিক্ষার্থী, অপর মেরুতে রয়েছে শিক্ষক, এবং তৃতীয় মেরুতে রয়েছে পাঠ্যক্রম। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় কত সালে? চারটি অপশন রয়েছে তোমাদের কাছে, 1948, 1953, 1966, 1986। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। তাহলে বলে ফেলো ঝটপট করে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। জাতীয় শিক্ষানীতি প্রণীত হয় 1986 সালে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। জাতীয় শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে দীর্ঘকাল ধরে যে বৈষম্য চলে আসছে, নতুন শিক্ষানীতিতে সেগুলো দূর করার কথা বলা হয়েছে, অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে সেগুলি দূর করার কথা বলা হয়েছিল। এবং শিক্ষায় যে বৈষম্য রয়েছে, নারীদের শিক্ষা, তপশিলি জাতির শিক্ষা, আদিবাসীদের শিক্ষা, পশ্চাৎপদ গোষ্ঠীর শিক্ষা ইত্যাদি নিম্ন শ্রেণীর যেগুলো রয়েছে বিভাগ, সেই ধরনের যে বৈষম্য মানুষের মধ্যে রয়েছে, সেই বৈষম্য সম্পর্কে, তাদের শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে সুপারিশ করা হয়। তাহলে চলো বন্ধুরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন। শিশুর মধ্যে বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার ফলে। শিশুর মধ্যে বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার ফলে, তা হলো পরিবেশ, পরিবার, সমাজ নাকি বন্ধু? বলতে হবে তোমাদেরকে শিশুর মধ্যে বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে। কার সঙ্গে পারস্পরিক ক্রিয়ায় শিশুর বিকাশ ঘটে? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পরিবেশ। পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার ফলে শিশুর মধ্যে বিকাশ ঘটে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে। থার্ডস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বের স্মৃতি সম্বন্ধীয় উপাদানকে সূচিত করা হয়। স্মৃতি অর্থাৎ মেমোরিকে সূচিত করা হয় কোন অক্ষর দ্বারা? ভি দ্বারা, এস দ্বারা, এম দ্বারা নাকি পি দ্বারা? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো থার্ডস্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতা শক্তি সম্পর্কিত তত্ত্ব, যাকে বলা হয় প্রাইমারি মেন্টাল এবিলিটি অর গ্রুপ ফ্যাক্টর থিওরি, মার্কিন মনোবিদ থার্ডস্টোন বুদ্ধি সংক্রান্ত বা একটি, দুটি বা বহু শক্তির সমন্বয়ে বুদ্ধির প্রমাণ দিয়েছেন, এবং তার মতে বুদ্ধির মধ্যে পরস্পর নিরপেক্ষ 7টি মৌলিক শক্তি বর্তমান। কতগুলি বললাম বন্ধুরা? থার্ডস্টোন তার প্রাথমিক মানসিক বুদ্ধির ক্ষমতায় 7টি মৌলিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন, 7টি মৌলিক শক্তির প্রকাশ ঘটিয়েছেন। সেগুলি হলো নিউমেরিক্যাল অ্যাবিলিটি, সেগুলি হলো নিউমেরিক্যাল এবিলিটি। আমি তোমাদেরকে পরপর সেই অক্ষরগুলো বলে যাব, তোমরা খাতায় নোট ডাউন করতে থাকবে। নিউমেরিক্যাল এবিলিটি, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। বাচনিক ক্ষমতা বা ভার্বাল এবিলিটি, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। স্থানিক ক্ষমতা বা স্পেশিয়াল এবিলিটি, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং স্থানিক ক্ষমতা স্পেশাল এবিলিটি বললাম। স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, যেটি আমাদের কোয়েশ্চেনে ছিল, স্মৃতি বা সংরক্ষণের ক্ষমতা, যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। অবরোহ যুক্তি নির্ণয়ের ক্ষমতা, যাকে প্রত্যক্ষণ করার ক্ষমতা, পারসেপচুয়াল এবিলিটি, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং দ্রুত
শব্দ ব্যবহারের ক্ষমতা যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ওয়ার্ড ফ্লুয়েন্সি, এবং সমস্যা সমাধান ক্ষমতা প্রবলেম সলভিং এবিলিটি যাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ছিল থার্স্টনের বুদ্ধির তত্ত্বের 7টি মৌলিক শক্তি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 অর্থাৎ এম দ্বারা। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে, 9 নম্বর প্রশ্নে। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক পুরস্কার, তিরস্কার, অভিনবত্ব নাকি আগ্রহ? কোনটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর? তোমাদেরকে বলতে হবে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কাকে বলা হয়। দেখো, মনোযোগের যে নির্ধারক তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো বস্তুগত নির্ধারক, অপরটি হলো ব্যক্তিগত নির্ধারক। এখানে ব্যক্তির বৈশিষ্ট্যটি নির্ধারক, তাই একে বলা হয় ব্যক্তি নির্ধারক। যেমন আগ্রহ, আগ্রহ একটি ব্যক্তি নির্ধারক, যার যে বিষয়ে অনুরাগ তার মনোযোগও সেই বিষয়ে বেশি হয়। যেমন খেলা পাগল শিক্ষার্থীরা সংবাদপত্র হাতে পেলেই খেলার খবরে সবার আগে চোখ রাখে, তাই এটি ব্যক্তির বৈশিষ্ট্য, তাই একে ব্যক্তিগত নির্ধারক বলা হয়। এছাড়া পুরস্কার, তিরস্কার, অভিনবত্ব মানে ইউনিকনেস, তিরস্কার, পুরস্কার এগুলো প্রত্যেকটি বস্তুগত নির্ধারক, অর্থাৎ বস্তু থেকে আমরা পেয়ে থাকি। তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আগ্রহ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন। শিক্ষা মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, মনোবিজ্ঞানের ফলিত শাখা, দর্শনের একটি শাখা, মনের বিজ্ঞান। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। শিক্ষা মনোবিজ্ঞান হলো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মনোবিজ্ঞানের ফলিত শাখা, অপশন বি হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে। রাধাকৃষ্ণন কমিশন অন্য কি নামে পরিচিত? রাধাকৃষ্ণন কমিশন কি নামে পরিচিত? প্রাথমিক কমিশন, মাধ্যমিক কমিশন, উচ্চ মাধ্যমিক কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। 1948-49 সালে রাধাকৃষ্ণন কমিশন আসে এবং এটিকে বলা হয় বিশ্ববিদ্যালয় কমিশন। স্বাধীন ভারতের প্রথম কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন এবং এটিকে বলা হয় বিশ্ববিদ্যালয় কমিশন, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর কথা কে বলেন? তোমরা সকলেই খুব ভালো করে জানো, খুব সহজ একটি প্রশ্ন। কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালী শিক্ষা পদ্ধতির কথা কে বলেন? রামমোহন, গান্ধী, বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় অনুবন্ধ প্রণালীর কথা বলেন গান্ধীজি, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। স্মৃতির উপাদান শিখন, সংরক্ষণ, পুনরুত্থাপন নাকি সবকটি? স্মৃতির কয়টি উপাদান বা কি কি উপাদান বা এর মধ্যে কোনটি হবে স্মৃতির উপাদান? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, অর্থাৎ সব কটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া যার উপাদানকে 3টি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো শিখন, অপরটি হলো সংরক্ষণ, অপরটি হলো পুনরুত্থাপন। শিখন মানে কি, কোনো বিষয়ে স্মরণের জন্য প্রথমে মানসিক প্রক্রিয়ায় যেটি প্রয়োজন তা হলো শিখন, এবং সংরক্ষণ হচ্ছে স্মৃতির দ্বিতীয় পর্যায়। স্মৃতির ছাপগুলি মনের মধ্যে ধরে রাখতে বা সংরক্ষণ করে রাখতে হয়, এবং পুনরুত্থাপন বলতে চিনে নেওয়া, পরবর্তীকালে চিনে নিতে পারা। পুনরুত্থাপন বলতে বোঝায় অধীত বিষয় বা পূর্ব অভিজ্ঞতাগুলিকে পুনরুদ্রেক করা বা চিনে নেওয়া। অর্থাৎ পুনরুদ্রেকের উদাহরণ আমরা এভাবে দিতে পারি যে আমাদের কবিতা আবৃত্তি করা বা পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখা, এগুলিকেই বলা হয় পুনরুত্থাপন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সবকটি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। স্কিমা ধারণার উদ্ভাবক কে? এটি খুবই সহজ প্রশ্ন। কোনো মুহূর্তে অর্জিত তথ্য সমূহের একক সংগঠনকে বলা হয় স্কিমা, এবং এই ধারণের উদ্ভাবককে হাল, স্কিনার, রাসেল নাকি পিঁয়াজে? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পিঁয়াজে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। অনুরাগ
হলো অনুরাগ হলো আচরণ, আচরণের প্রবণতা, আগ্রহ নাকি মনোযোগ? অনুরাগ, আচরণ, আচরণের প্রবণতা, আগ্রহ নাকি মনোযোগ? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। অনুরাগ হলো আচরণের প্রবণতা, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে, 16 নম্বর প্রশ্ন। অ্যাবাকাসের দ্বারা পড়ানো হয়, অ্যাবাকাসের দ্বারা পড়ানো হয় ভাষা, গণিত, ইতিহাস, ভূগোল। ভাষা, গণিত, ইতিহাস, ভূগোল, এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমাদেরকে বলতে হবে। একটি প্রাচীন পদ্ধতি অ্যাবাকাস, এবং এই পদ্ধতিতে পড়ানো হয় গণিত, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। পেঁয়াজের প্রাক সক্রিয়তা স্তর হলো জন্মের সময় থেকে 2 বছর পর্যন্ত, 2 থেকে 6, 6 থেকে 12 নাকি কোনোটিই নয়? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। প্রাক সক্রিয়তা স্তর কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলে? দেখো, সংবেদন চালকমূলক স্তর 0 থেকে 2, যাকে বলা হয় সেন্সরি মোটর, এবং প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 6, কেউ বা বলে 2 থেকে 7। তার মানে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর 2। আর বাকিগুলি আমি তোমাদেরকে বলে দিই যে মূর্ত সক্রিয়তার স্তর চলে 7 থেকে 11 বছর পর্যন্ত, মূর্ত সক্রিয়তার স্তর চলে যাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ, এবং যৌক্তিক সক্রিয়তার স্তর চলে 11 থেকে 18 বছর পর্যন্ত, যাকে বলা হয় ফর্মাল অপারেশনাল স্টেজ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। নিরাপত্তার চাহিদা কেমন ধরনের চাহিদা? নিরাপত্তার চাহিদা কি ধরনের চাহিদা তোমাদেরকে বলতে হবে। সামাজিক, প্রাক্ষবিক, দৈহিক নাকি মানসিক? এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। নিরাপত্তার চাহিদা এক ধরনের দৈহিক চাহিদা, অপশন সি হবে সঠিক উত্তর। নিরাপত্তা অর্থাৎ শিশুরা আমরা সব সময় একটা ইনসিকিউরিটি ফিল করে, তাদের পরিবারের লোকজন তার সঙ্গে আছে কিনা, সে কোনো অচেনা মানুষের সংস্পর্শে আসছে কিনা, তাই এটি সর্বদাই নিরাপত্তার চাহিদা, তার একটি দৈহিক চাহিদা। ল অফ এফেক্টের প্রতিষ্ঠাতাকে, ল অফ এফেক্টের প্রতিষ্ঠাতাকে তোমাদেরকে বলতে হবে। 4টি অপশন রয়েছে, ফ্রেডরিক স্পেন্সার, ম্যাকডুগাল নাকি থর্নডাইক? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। ল অফ এফেক্টের প্রতিষ্ঠাতাকে, তাহলে বলে ফেলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। ল অফ এফেক্ট তোমরা প্রত্যেকেই জানো, এই তত্ত্বের প্রতিষ্ঠাতা হলো থর্নডাইক, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রসঙ্গে আমি তোমাদের কয়েকটি তথ্য বলতে চাই যে ল অফ এফেক্ট থর্নডাইকের যে শিখনের নীতি রয়েছে তার মধ্যে মুখ্য সূত্র রয়েছে 3টি, এবং গৌণ সূত্র রয়েছে 5টি। এগুলি মুখ্য সূত্র, এবং এই মুখ্য সূত্রগুলির মধ্যে যা রয়েছে তা হলো প্রস্তুতির সূত্র, ল অফ রেডিনেস, এবং ল অফ এফেক্ট যেটি প্রশ্নে রয়েছে, এবং অনুশীলনের সূত্র বা ল অফ এক্সারসাইজ। এই 3টি হলো থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, যে তত্ত্বটি তিনি দিয়েছেন সেই তত্ত্বের 3টি মুখ্য সূত্র, এবং 5টি গৌণ সূত্র হলো একই উদ্দীপকের প্রতি বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, মানসিক অবস্থার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই হলো থর্নডাইকের 5টি গৌণ সূত্র। তোমাদের যদি কোনো ক্লাসের কোনো চ্যাপ্টারের বা কোনো টপিকের ডিটেলস ক্লাস লাগে তোমরা অবশ্যই আমাকে সেটি কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীকালে সেই টপিকের ওপর আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস অবশ্যই প্রোভাইড করব, এবং আমি তোমাদেরকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি অবশ্যই পিডিএফের সঙ্গে তোমরা সাইডে সেগুলো নোট ডাউন করে নিও। চলো চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শব্দ ভাণ্ডারের বিস্ফোরণ হয় শিশুর কোন বয়সে? শব্দ ভাণ্ডারের বিস্ফোরণ হয় শিশুর কোন বয়সে? বলতে হবে তোমাদেরকে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। 1 বছর, 3 বছর, 2 বছর, 4 বছর? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ 2 বছর। 2 বছর বয়সে শব্দ ভাণ্ডারের বিস্ফোরণ হয়, তাহলে 2 বছর হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি এর পরের প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। প্রথম বুদ্ধির অভিক্ষা কে প্রস্তুত করেন? প্রথম বুদ্ধির অভিক্ষা কে প্রস্তুত করেন? অপশন রয়েছে 4টি, টারম্যান, কালম্যান, আলফ্রেড বিনে এবং গডার্ড। আলফ্রেড ব্রিও, সাইমন এবং গডার্ড। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, বুদ্ধির অভিক্ষা অর্থাৎ আইকিউ, ইন্টেলিজেন্ট কোশ্চেন, আইকিউ সূত্রটা
পরীক্ষায় খুব দেয়, তোমরা এটা জেনে রাখো, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই হলো আইকিউ সূত্র, যে সূত্রটি দিয়েছিলেন আলফ্রেড বিনি এবং সাইমন, এবং তারাই প্রথম বুদ্ধির অভিক্ষা প্রস্তুত করেন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। আদর্শ শিশু বিদ্যালয়ে একজন শিক্ষিকার তত্ত্বাবধানে সর্বাধিক কতজন ছাত্রছাত্রী থাকবে? আদর্শ শিশু বিদ্যালয়ে একজন শিক্ষিকার তত্ত্বাবধানে সর্বাধিক কতজন ছাত্রছাত্রী থাকবে? চারটি অপশন রয়েছে, 15 জন, 20 জন, 30 জন এবং 40 জন। তোমাদেরকে বলতে হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হলো 20 জন, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন। শৈশবকালে প্রত্যেক বছর শিশুর দৈর্ঘ্য কতটা করে বাড়ে? শৈশবকালে প্রত্যেক বছর শিশুর দৈর্ঘ্য কতটা করে বাড়ে? চারটি অপশন রয়েছে, 2 থেকে 3 ইঞ্চি, 1 ইঞ্চি, 4 থেকে 5 ইঞ্চি এবং 1 থেকে 5 ইঞ্চি। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। প্রত্যেক বছর শিশুর দৈর্ঘ্য বাড়ে 2 থেকে 3 ইঞ্চি, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নে। শিশু যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত? শিশু যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত? বকাবকি করা, বিষয়টি নিয়ে মজা করা, সরাসরি আলোচনা করা, লজ্জা পেয়ে বিষয়টিকে এড়িয়ে যাওয়া। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, বকাবকি করা কখনোই উচিত নয়, বিষয়টি নিয়ে মজা করাও কখনো উচিত নয়, এবং লজ্জা পেয়ে কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়, এটিও কখনো কাম্য নয়। তাহলে যেটি রয়েছে অপশন আমাদের সি। এবং শিশু যখন জানতে চায়, একটা বয়সের পর প্রত্যেকটি শিশুর মনে এই ধরনের কৌতূহল জাগে, সেটা মেটানো বাবা মার কর্তব্য। তাই শিশু এই ধরনের বিষয় সম্পর্কে জানতে চাইলে সরাসরি পিতামাতার আলোচনা করা উচিত। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। যদি কোনো ছাত্রী খেলাধুলোতে আগ্রহী হয় তাহলে শিক্ষক হিসেবে আপনার কি কর্তব্য? যদি কোনো ছাত্রী খেলাধুলোতে আগ্রহী হয় তাহলে শিক্ষক হিসেবে আপনার কি কর্তব্য? খেলাধুলায় ভবিষ্যৎ নেই বলে তাকে নিরাশ করবেন, মেয়েদের খেলাধুলো করা উচিত নয় বলবেন, সুস্থ পরিবেশের সাথে খেলতে পারে তার ব্যবস্থা করবেন, তার প্রতি উদাসীন থাকবেন। দেখো, উদাসীন থাকাটা কখনোই আমাদের কাম্য নয়। খেলাধুলোর ভবিষ্যৎ নেই বলে তাকে কখনোই আমরা নিরাশ করতে পারি না, এবং এই পয়েন্টটি তো বলা উচিতই নয় যে মেয়েদের খেলাধুলো করা উচিত নয়। তাহলে রয়েছে একটি অপশন, সুস্থ পরিবেশের সাথে খেলতে পারে তার ব্যবস্থা করে দেওয়াই একজন শিক্ষকের উচিত কাজ হিসেবে গণ্য হবে। তাহলে অপশন সি হবে এর সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। নিম্নের কোনটি একজন শিক্ষার্থীর কাছে তথ্য গ্রহণের উৎকৃষ্ট মাধ্যম? তথ্য গ্রহণের উৎকৃষ্ট মাধ্যম একজন শিক্ষক, মেসেজ, মিডিয়া নাকি কোনোটিই নয়? তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। কোনটি একজন শিক্ষার্থীর তথ্য গ্রহণের উৎকৃষ্ট মাধ্যম? দেখো, তথ্য গ্রহণের উৎকৃষ্ট মাধ্যম হয় একজন শিক্ষক। একজন শিক্ষকের পাশ থেকেই শিক্ষার্থীর মধ্যে যা যা কৌতূহল আছে, যা উৎকণ্ঠা আছে, তা দূর করতে পারে একজন শিক্ষক। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। সুস্থ পরিচালন ব্যবস্থা কিসের ওপর নির্ভরশীল? সুস্থ পরিচালন ব্যবস্থা কিসের ওপর নির্ভরশীল? ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মধ্যে মেলবন্ধন, ছাত্র ও শিক্ষকের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিভাবক ও শিক্ষকের মধ্যে সহযোগিতা, ছাত্র অভিভাবকের মধ্যে সহযোগিতা। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। সুস্থ পরিচালন ব্যবস্থা কিসের ওপর নির্ভরশীল? দেখো, ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের যদি মেলবন্ধন ঘটে, ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের যদি মেলবন্ধন ঘটে, তবে সুস্থ পরিচালন ব্যবস্থা সম্ভব। অর্থাৎ অভিভাবকরা যদি টিচারদের সঙ্গে কোঅপারেট করে, ছাত্ররা যদি শিক্ষকের সঙ্গে কোঅপারেট করে, তবেই একটি সুস্থ পরিচালন ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। নিম্নের কোনটি মূল্যবোধ বিকাশের ভালো পন্থা? মূল্যবোধ বিকাশের ভালো পন্থা। বিষয়টি লেকচারের আয়োজন করতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, 1 মাসের জন্য একটি ক্যাম্পের ব্যবস্থা, রোল মডেলের মাধ্যমে। তোমাদেরকে বলতে হবে লেকচারের মাধ্যমে আয়োজন করতে হবে মূল্যবোধ বিকাশ, এটি কখনোই কাম্য নয়। লেকচারের মাধ্যমে বা তাদেরকে বক্তব্য দিয়ে কখনোই তাদের মূল্যবোধ বিকাশ করা যায় না। রোল মডেলের মাধ্যমে না, এটিও অ্যাপ্রোপ্রিয়েট অপশান নয়। 1 মাসের জন্য ক্যাম্পের ব্যবস্থা, 1 মাসের মধ্যে বা কিছু দিনের মধ্যে তাদেরকে শিখিয়ে পড়িয়ে, কখনোই এটি একটি সারা জীবনব্যাপী প্রক্রিয়া। তাই এটি কখনোই 1 মাসের মধ্যে ক্যাম্প করে তাদেরকে শিখিয়ে পড়িয়ে তোতা পাখির মতো তৈরি করে নেওয়া সম্ভব নয়।
তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করি, তাদেরকে বোঝাতে হবে, সারা বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে এবং এভাবেই শিক্ষার্থীদের মূল্যবোধ বিকাশ হবে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। কেন্দ্রীভূত মূল্যায়ন কি? কেন্দ্রীভূত মূল্যায়ন বলতে কি বোঝায়? নির্দিষ্ট কয়েকটি সময় মূল্যায়ন করা, কয়েকজন শিক্ষক মিলে মূল্যায়ন করা, দীর্ঘ সময় ধরে মূল্যায়ন করা, বৌদ্ধিক পদ্ধতিতে মূল্যায়ন করা। বলতে হবে কেন্দ্রীভূত মূল্যায়ন কি? নির্দিষ্ট কয়েকটি সময় মূল্যায়ন করা, এটি অপশনটি ঠিক নয়। বৌদ্ধিক পদ্ধতিতে মূল্যায়ন করা, এই অপশনটিও ঠিক নয়। দীর্ঘ সময় ধরে মূল্যায়ন করা, এটাও ঠিক নয়। কয়েকজন শিক্ষক মিলে মূল্যায়ন করা। দেখো এগুলো তোমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেমন এই কেন্দ্রীভূত মূল্যায়ন, এগুলো পার্টিকুলার একটা অ্যান্সার থাকে, এগুলোতে বোঝানোর কিছু থাকে না, তাই থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে এবং যেগুলো থিওরি রয়েছে বা কমিশন রয়েছে, থিওরিগুলো তোমরা বোঝার চেষ্টা করবে এবং কমিশনগুলো তোমরা মুখস্থ করবে। থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর বি। চলে আসছি আমাদের শেষ প্রশ্নে, দেখে নেওয়া যাক শেষ প্রশ্নে কি বলা হয়েছে। ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য, ছাত্রদের শুনে বোঝার দক্ষতা বিকাশের জন্য একজন শিক্ষক ছাত্রদেরই পড়ে শোনাতে বলবেন, পড়ার সময় ভুলগুলি দেখিয়ে দেবেন, ছাত্রদের প্রশ্ন করবেন এবং শোনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবেন। ছাত্রদের শুনে বোঝার ক্ষমতা দক্ষতা বিকাশের জন্য, অর্থাৎ ছাত্রটা শুনলো এবং সে কতটা বুঝলো সেটা বিকাশের জন্য একজন শিক্ষকের কি করণীয়, তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাকে ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানাবে, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা আমাকে জানাও তোমরা কে কত পেলে 30-এর মধ্যে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 7 নিয়ে আসবো। তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটি ক্লাস দেখো, ক্লাস মিস করো না এবং তোমাদের জন্য যদি কোনো ডিটেলস ক্লাস লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আসি।